এবার আমি নতুন সুরে জীবনের পালাগান বাঁধবো। যে পালার নায়িকা হবে ওই পামেলা। রিমঝিম, এই রিমঝিম, রিমঝিম। কি হলো? বাড়ির ভেতর অমন করে আমার নাম ধরে চিৎকার করছো কেন? বেশ করেছি, তুমিও তো আমার নাম ধরে দিন রাত ডাকো। মোটেই না। গত এক সপ্তাহ হলো আমাকে কখনো তোমার নাম ধরে ডাকতে শুনেছো? শুনিনি বলেই তো আমি অবাক হয়ে যাচ্ছি। এই কোথায় কোথায় ইডিয়েট বলছো না? এই বিলিতি পোশাক ছেড়ে শাড়ি পরেছো, সিটিতে সিঁদুর দিয়েছো, তো বলি ব্যাপারটা কি? বলি তোমাদের ওই মহিলা সমিতির মিটিং টিটিং আছে বুঝি? না না, ওসব সমিতি টমিতিতে যাওয়া আমি একেবারেই বন্ধ করে দিয়েছি গো। কিন্তু আমাকে এক্ষুনি ওই বাংলার জন্মদিনের নেমন্তন্ন খেতে যেতে হবে। না না, আমি কিছুতেই তোমাকে ওই মেয়েটার কাছে যেতে দেবো না, কিছুতেই না। কিন্তু এই বাড়িতে আসার পর তুমি তো আমার সঙ্গে চুক্তি করেছিলে যে আমরা কেউ কারো স্বাধীনতায় বাধা দেব না। স্বাধীনতা নয়, স্বাধীনতা নয়, ঘরের বউকে রেখে বাইরের মেয়েকে নিয়ে ঘুরে বেড়ানোটাকে ব্যভিচার বলে, ব্যভিচার। আর তোমরা যখন ঘর সংসার ছেড়ে দিয়ে ওর পুরুষের সঙ্গে ঘুরে বেড়াও, সেটা যদি নারী স্বাধীনতার সাইনবোর্ড হয়, তাহলে আমাদের বেলায় ব্যভিচার কেন হবে? আমি তো বাইরে যাওয়া ছেড়ে দিয়েছি। বড় দেরি করে ফেলেছো রিমঝিম, বড় দেরি করে ফেলেছো। আমি যে মনের ঘরে যে সিংহাসন পেতে রেখেছিলাম, সেটা বহুদিন ধরে তুমি খালি রেখে দিয়েছো। সেই শূন্য আসনে কেউ না কেউ তো বসবেই। তার মানে 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 কোনো ট্রেনেই অনন্তকাল কারোর জন্য অপেক্ষা করে থাকে না। তাই খুব শীঘ্রই তোমাকে আমি ডিভোর্স দিয়ে ওই পামেলাকেই বিয়ে করবো। কথাটা বলতে লজ্জা করছে না? অসভ্য লম্পট কোথাকার। এই চটটা যদি 2 বছর আগে মারতে পারতে কার্তিক দা, তাহলে আজকে তোমাকে এই মিথ্যে অভিনয়ের আসরটা বসাতে হতো না। অভিনয়? অভিনয় মানে অভিনয় অভিনয় মানে হচ্ছে, শোনো আমি বুঝিয়ে বলি। অভিনয় জানতে চাইছো তো? আসলে পামেলা নামে কোনো মেয়ের কোনো অস্তিত্বই নেই। তুমি সত্যি বলছো? তুমি সত্যি বলছো? এই সিনেমা হলের টিকিট, এই ধরো গোলাপ ফুল, তারপর ধরো চকলেট, সমস্ত গিফট, এগুলো তো আমি কার্তিকদের হাতে তুলে দিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, মিথ্যে অভিনয়ের আসরটা জমানোর জন্য। হ্যাঁ হ্যাঁ, এই আঘাতটা না করলে তোমার মুখের থেকে সেই মেকআপটা আমি কোনো মোছাই মুছে ফেলতে পারতাম না। তুমি ঠিক বলেছো গো, তুমি ঠিক বুঝেছো। আজ আমি বুঝতে পারলাম, ঘর থাকলেও আমি কখনো ঘরণী হতে পারিনি, কখনো না। সেটা যদি সত্যিই বুঝে থাকো, তাহলে তুমি এক্ষুনি এই মুহূর্তে এক বস্ত্রে তোমাকে এই বাড়ি থেকে বেরিয়ে আসতে হবে। আমার মেয়ে কখনো তোমার মতো ভিখারির সঙ্গে এ ঘর ছেড়ে যাবে না। তোমার মেয়ে নয় দাদি, তোমার মেয়ে নয়। এক বাংলার বধূ এতদিনে তার নিজের স্বামীর পথ, নিজের ঘরের পথটা চিনতে পেরেছে। কারো লাল চোখের সিগন্যাল তার সেই পথটাকে আটকে রাখতে পারবে না। কিন্তু একবার এ বাড়ি ছেড়ে গেলে আমার বিষয় সম্পত্তি একটা কানা করিও তুই পাবি না। কানাকড়ি? তা কানাকড়ি আপনি বা কি করে পাবেন কাকা বাবু? আপনি যে কালকে বললেন সমস্ত সম্পত্তি রাহুলের, আপনি শুধুমাত্র জখের মতো তার সে সম্পত্তি আগলাচ্ছেন। সেই হিসেবটা আমি তোমাকে একদিন ভালো করেই বলবো। কিন্তু আমাকে কিছু বোঝানোর চেষ্টা করো না বাবা, কিচ্ছু না। কারণ তাহলে যাওয়ার আগে এই হাটেই আমি তোমার হাড়িটাও ভেঙে দিয়ে দেব। এই রিমঝিমকে যদি ফিরিয়ে আনতে চান, তাহলে জামাই ষষ্ঠীর দিনে আমার নামে একটা নেমন্তন্নের চিঠি পাঠিয়ে দেবেন। আমি ওকে সঙ্গে করে নিয়ে এসে একসাথে ওই আম জাম কাঁঠাল কলার সঙ্গে একটু জামাই আদর খেয়ে যাব। জামাই আদর, জামাই আদর, জামাই। বাইরে অনেক রোগী এসে লাইন দিয়ে আছে। বাইরে রুগী এসেছে? তুমি কি বলছো মেহের আলী? তুমি কি বলছো? তাহলে তাহলে বেশ, সমস্ত পাপ পুণ্যের হিসেব ভুলে গিয়ে আমি রোগী দেখতে চললাম। মেহের, দাঁড়ান
দাঁড়ান ডাক্তারবাবু, দাঁড়ান। আপনার একটা চিঠি রয়ে গেছিল ওই পোস্ট অফিসে, আপনার নতুন ঠিকানা জানতে না পারার জন্য সেটা আপনাকে ডেলিভারি দিতে পারেনি। চিঠি? এই নিন। হ্যাঁ, কি চিঠি? দেখি। বাহ 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 বাহ! মেহের আলী, মেহের আলী, আমি যে ভরদ্বাজের বিরুদ্ধে তদন্ত যে আইজিকে চিঠি দিয়েছিলাম, সেই আইজির চিঠি আমাদের চিঠির উত্তর দিয়েছে। ভরদ্বাজের বিরুদ্ধে তারা গোপনে তদন্ত শুরু করেছে। ডাক্তারবাবু, এতে খুশি হওয়ার কোনো প্রয়োজন নেই। আমাদের দেশের যাত্রা সিনেমার থিয়েটারে শেষ দৃশ্যে কিন্তু পুলিশের প্রবেশ হয়, আর আজকে আমাদের এই বাস্তব জীবনের নাটকে পুলিশ এসে কোন দৃশ্যে এসে পৌঁছায় সেটাই এখন দেখার বিষয়। তবু জীবন নাটকের পালাকার ওপরে বসে একটা কথাই লিখে যাচ্ছে মেহের আলী, সত্যমেব জয়তে জয়তে জয়তে। ডাক্তারবাবু, তাই তো আমি এই দেশের ডাক্তারদের উদ্দেশ্যে আমি সমস্ত পালাকারের উদ্দেশ্যে একটা কথাই বলবো। যতক্ষণ একটি শিশুর মার কোল খালি করে যায়, ঘুমিও না পালাকার, কলমে তোমার দর্শন। যতদিন এ দেশের বুকে শোনা যাবে ধর্ষিতা ইমরানার চিৎকার, ঘুমিও না পালাকার, কলমে তোমার দর্শন। জেগে বসে আছে মানুষ শুনতে তোমার পালা গান। পাকা ফল যতই পাকবে ততই তাদের বোটা আলগা হয়ে ধীরে ধীরে গাছ থেকে খসে পড়বে। তারপর সেই ফল গাছ থেকে বাজারে বিক্রি, কত দামে কত বিক্রি হচ্ছে তার কোনো খোঁজ গাছ পায় না। ও কথা নিয়ে অত চিন্তা করো না বাবা। তাই তো রে মা, সারাদিন বারান্দার মধ্যে একটা চেয়ার নিয়ে বসে থাকি, কিন্তু এখনো পর্যন্ত একটাও রুগী পেলাম না। আসবে, সব আসবে। তুমি গ্রাম ছেড়ে এত দূরে রাজার বাড়িতে এসেছো, এখানে তো তোমায় সেভাবে কেউ চেনে না। ধৈর্য ধরে কটা দিন বসো, ঠিক পাবে। তাহলে চল, দুটো রুটি তরকারি তুই আমাকে দিবি, ওই দুটো খেয়ে আমি না হয় ডাক্তারখানায় গিয়ে বসবো। রুটি তরকারি, চাল আটা বাড়িতে কিছুই নেই। আমার কটা বই বিক্রি করে সামান্য মুড়ি আর গুড় এনেছি বাবা। চল চলো চল মা চল, তোর দেওয়া মুড়ি খেয়ে আজ আমি এই সমাজের সব বাবাদের পাপের প্রায়শ্চিত্ত করবো রে মা। আপনি মুড়ি গুড় খেতে যাবেন কেন? এই তো আমি বাজার থেকে আনাজ পাতি সবকিছু এনেছি, আর শোনো তোমার জন্য কচুরি জিলাপি এনেছি, ওই রান্না করে রেখে এসেছি। চলো চলো চলো, তোমরা খেয়ে নেবে চলো। কিন্তু এত টাকা তুই কোথায় পেলি রে রাজা? ওই যে বাবু, তোমার আশীর্বাদে না আমি ওই রেল লাইনে ওই মালবাবুর ঘর থেকে না একটা লেখালেখির কাজ পেয়েছি বাবু। আরে রাজা বাহ, তুই যখন কাজ পেয়েছিস তখন নিশ্চয়ই আমিও রুগী পাবো, তাই না রে রাজা? আর তারপর একটা ভালো ছেলে দেখে আমরা সপ্তমীর বিয়ে দিয়ে নেব। বাবা, আমার বিয়ে নিয়ে তোমাকে ভাবতে হবে না। না 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 না,
মেয়ের ব্যাপার, বিয়ের ব্যাপারে মেয়েদের কোনো কথা বলতে নেই। তুমি কিচ্ছু চিন্তা করো না বাবু, তুমি দেখবে আমি কয়েকদিনের মধ্যে একটা ঘটক নিয়ে ঠিক এখানে এনে পৌঁছে দেবো। না দাদা, তোমাকে বলেছি না আমার বিয়ের ব্যাপারে কথা বলবে না। আরে রাজা না বললেও আমাকে তো বলতে হবে রে মা। ছেলেরা তাদের দায়িত্ব ঝেড়ে ফেললেও বাপ তো কোনো মেয়ের বিয়ের দায়িত্ব ঝেড়ে ফেলতে পারে না রে মা। ওরে মা, একজন বাপের কাছে তার মেয়ের বিয়ে দেওয়াটা যে হচ্ছে পরকালের পথ খুলে দেয় রে মা। তাছাড়া একজন বাপের কাছে তার মেয়ের বিয়ে দেওয়া যে কত আনন্দের আর কত পুণ্যের, তা একমাত্র মেয়ের বাপরাই বুঝে রে মা, মেয়ের বাপরাই বোঝে। এভরিথিং ইজ ফাইনাল। এবার একটা শুভ দিন থেকে তোমার বিয়ে দিয়ে এই ভাঙা ঘরে আমি সানাই বাড়ি ছাড়বো। ছাড়ো তো না দাদা, আমার বিয়ে নিয়ে তুমি এমন নাচানাচি করবে না তো। আমি যে তোমার ভালো চাই মেম সাহেব, তাই তো তোমার মনে অনেক কল্পনাকে আমি যে ভেঙে দিতে চাই। স্বপ্ন স্বপ্ন কি শুধু আমি একাই দেখি? তুমি তোমার মনে স্বপ্ন দেখো না? দেখি মেম সাহেব, দেখি। আমি আমার মনের মধ্যে একটা সিনেমার মতন অনেক স্বপ্ন দেখি, আবার নিমিষের মধ্যে সেই স্বপ্নটা ভেঙে যায়। কারণ আমার মতো ছেলের স্বপ্ন দেখা মানায় না। কারণ আমি যে একটা সামান্য চাকর? তুমি চাকর নয় না দাদা। আমরা তোমার রাজপ্রাসাদে আশ্রয় নিয়েছি, তাই তো আজ একটা সত্যি কথা স্বীকার করতে চাই। আমি তোমায় ভালোবাসি না দাদা। বলছি তোমার কানে কানে আমার তুমি, বলছি আমার কানে কানে আমার তুমি। আজকে আমার মন চেয়েছে নতুন গানের ভাষা, অনেক দিনের স্বপ্ন যে অনেক নতুন ভাষা। বলছি তোমার কানে কানে আমার তুমি। আমার তুমি, আমার তুমি, আমার তুমি। না রাজা না, তুমি ওর কথার কিন্তু কোনো মতে জবাব দেবে না। এতদিন তুমি যে অপমান সহ্য করেছো না, এবার কিন্তু তোমাকে তার প্রতিশোধ নেওয়ার পালা। আরে তোমাদের মেয়েদের মতো জন্যই তো আমাদের দেশের সরষের তেলের দামটা এত বেড়ে গেছে। কেন কেন আমি কি করলাম? কি করনি তাই বলো। ওই কেষ্ট ঠাকুরের পদাঙ্ক অনুসরণ করে আমাদের দেশের ছেলেরা তাদের রাধাদের মানে তাদের গার্লফ্রেন্ডদের পায়ে এত তেল ঢেলেছে না, যে 50 টাকার তেলটা আজকে 250 টাকাতে এসে ঠেকে গেছে। তবে হ্যাঁ, তুমি হচ্ছে আমার নিজের লোক, ওই রাজাকে বলে না আমি তোমার কেসটা ঠিক ফিটি। না বেশ চাচা, না। যদি নিজেকে কোনোদিন উপযুক্ত গড়ে তুলতে পারি, সেদিন আমি আপনার আদেশ মাথা পেতে নেব, তার আগে নয়। নিজেকে তুমি এত ছোট ভাবছো কেন? তুমি তো একটা চাকরি করো। मिथ्ये मिथ्ये झूठ है, सब पे झूठ है, दबाते जाओ। আমি তো এখন একটু আগে আমি দেখলাম ওই স্টেশনে ওই যাত্রীদের মাল বইতে আমি দেখলাম। তার মানে এতদিন রাজাদা তুমি মিথ্যে কথা বলেছিলে? ছি ছি, তুমি আমাদের অন্ন জোগানোর জন্য মিথ্যে কথা বলেছিলে। খবরদার সপ্তমী, কোনো কাজই কিন্তু কোনো ছোট নয়। রাজা কোনো চুরি করেনি, চুরি করেনি, ভিক্ষা করেনি, নিজে গায়ে পাথর খেলে রোজগার করেছে। কোনো কাজই কিন্তু ছোট নয়, আর এতে কোনো লজ্জা নেই। তাহলে সত্যি কথা স্বীকার করতে পারোনি কেন? কেন আমায় মিথ্যে কথা বলেছিলে? আমি ভেবেছিলাম এই কথা শুনলে বাবুজি অনেক কষ্ট পাবে। না, আমি
আমি দুঃখ কেন পাবো রে রাজা, আমি দুঃখ কেন পাবো? কারণ মানুষ পথের ধুলো থেকে নুড়ি পাথরকে তুলে এনে বটতলায় বসিয়ে তার পুজো করে রে রাজা। আর তাই তাই আজ থেকে আমি তোর পুজো করবো রে রাজা। না, ও কথা বললে যে আমার মহা ওই কথা শোনা তবু তবু তো আমি কিছুটা পুণ্য অর্জন করতে পারবো রে রাজা। ওরে রাজা, তুই আমার জন্য চাল নিয়ে এসেছিস। যা যা সপ্তমী যা, রাজা রাজা চাল দিয়ে তুই আজ ভাত রান্না কর। কারণ এই সত্য ডাক্তার জীবনে প্রথম তার ছেলের রোজগারের আনা ভাত খাবে রে মা, ভাত খাবে। না বাবু না, আজ আমি নিজের হাতে রান্না করব। আমার মহাগুরুর জন্য মহা প্রসাদ আমি সপ্তমী সপ্তমী ওই রাজাকে বলে না 4টে চাল বেশি পেলো। আজ তোমাদের বাড়িতে আমাদের নেমন্তন্ন। নেমন্তন্ন খায় তো বাইরের লোক। আজ আমরা একই ভাতের থালায় আমাদের সমস্ত সুখ দুঃখকে একসাথে ভাগ করে নেব। যার জীবন পরের তরে সব বুঝে হাসি মুখে